কোনোভাবে অতিরিক্ত সচেতন হতে গিয়ে কিন্তু সেসব বিজ্ঞাপনের পিছনে ছুটছি, তো সেগুলোর কি কোনো ধরনের খারাপ প্রভাব পড়ছে ত্বকের উপরে? এটি একটা মিথ এবং আমরা আমাদের ত্বককে অ্যাবিউজ করে ফেলছি। একটি ডেটায় দেখা গেছে যে 1990 পর থেকে কিন্তু এ ধরনের ফেয়ারনেস ক্রিম, রং ফর্সাকারী ক্রিম, কারণ অনেকে উজ্জ্বল ত্বক বলতেই ভাবে যে হচ্ছে ফর্সা ত্বক, বা হোয়াইটেনিং ক্রিম, ফেয়ারনেস ক্রিম, এগুলো আমাদেরকে প্রমিস করে যে স্কিন লাইট করে দেবে। এটি কিছুটা আমাদের কালচারাল বিলিফ এবং আমাদের কিছু ফ্যামিলি থেকেও আসে, আমাদের নিজস্ব একটা পারসেপশন যে ফর্সা ত্বক মানেই সুন্দর এবং সুস্থ ত্বক। তো এইভাবে 1990s পর থেকে এটি বেড়ে গেছে এবং 2020-এর একটি ডেটাতে দেখা গেছে বেস্টায়ে, সেখানে যে এই ধরনের রং ফর্সাকারী ফেয়ারনেস এই যে প্রোডাক্টগুলো আছে সেখানে এত বেশি পরিমাণ হেভি মেটাল টক্সিন থাকে যেগুলো আমাদের শর্ট টার্ম এবং লং টার্ম অনেক রকম কমপ্লিকেশন নিয়ে আসে, শুধু ত্বকে না, ত্বক এবং আমাদের যে ইন্টারনাল অর্গানগুলো আছে সেগুলোতেও ইফেক্ট ফেলে, সেগুলো শরীরে প্রভাব ফেলে, নেতিবাচক বিভিন্নভাবে এফেক্ট ফেলে। এবং কিছু শর্ট টার্ম যেমন দেওয়ার সাথে সাথে এগুলো হার্শ ইনগ্রিডিয়েন্ট, ফ্রেগ্রেন্স, র্যাশ তৈরি করে, অ্যালার্জিক রিয়াকশন তৈরি করে। অনেকের তো বার্ন হয়, স্কিন জ্বালাপোড়া করতে থাকে, তারা টলারেট করতে না পারে, এমার্জেন্সি বেসিসে আমাদের কাছে চলে আসে, র্যাশ হতে পারে। এবং লং টার্ম ইফেক্টগুলোর মধ্যে সবথেকে যেটি আমরা দেখি, এখন আমরা দেখছি যেহেতু অনেক দিন ধরে এটি চলে আসছে ব্যবহারের প্রচলন, ত্বক পাতলা হয়ে যাচ্ছে, স্কিন থিন হয়ে যায়, তাদের যে ব্লাড ভেসেলগুলো আছে এগুলো দৃশ্যমান হয়ে যায়। এবং ফটো সেন্সিটিভিটি, রান্না করতে পারে না, রান্নার সময় চুলোর তাপে তারা ইনটলারেবল হয়ে যায়, রোদে যেতে পারে না, এবং পরবর্তীতে নানা ধরনের ব্রণ হয়। আর সবথেকে কষ্টকর ব্যাপার হচ্ছে যে উদ্দেশ্যে তারা এটি ব্যবহার করছে, যে ত্বককে উজ্জ্বল করার জন্য, ব্রাইট করার জন্য, ইন দ্য লং রান, লং টার্ম ইফেক্টে হাইপার পিগমেন্টেশন হয়। কারণ এখানে এত ডোজে হাইড্রোকুইনন থাকে, আমরা তো প্রেসক্রিপশনে একটা নির্দিষ্ট মাত্রায় হাইড্রোকুইনন ব্যবহার করতে পারি কিছুটা দিনের জন্য, সেগুলো ত্বকের জন্য পার্মানেন্ট পিগমেন্টারি ডিসঅর্ডারগুলো তৈরি করে ফেলে। ত্বকের যে সমস্যাগুলো নিয়ে সাধারণত আপনারা ডিল করেন, মানে এখন আপনারা কোন সমস্যাটা সবচেয়ে বেশি পাচ্ছেন? মানে এখনকার এই পরিস্থিতিতে, বা মানে আমাদের তো লাইফস্টাইলে একটা বিশাল চেঞ্জ এসেছে বিগত 10-15 বছরের কথা যদি বলি, তো এখন কোন সমস্যাটা আপনারা সবচেয়ে বেশি পান? আমাদের কাছে পেশেন্টরা আসে তাদের বিউটিফিকেশন এনহ্যান্স করতে এবং কনসার্ন নিয়ে, যেহেতু এখন লাইফস্টাইল অনেক বড় একটা প্রভাব ফেলে। আর আমাদের স্কিন হেয়ার কিন্তু স্টোরি টেলার, মানে আমরা কোন পরিবেশে আছি, আমরা কি ধরনের খাবার খাচ্ছি, আমরা কেমন ঘুমাচ্ছি, কতটুকু পরিমাণ ঘুমাচ্ছি, এবং আমরা কি ধরনের স্কিন কেয়ার ব্যবহার করছি, সব কিছুই আমাদের স্কিনে একটা প্রভাব ফেলে। তো সেক্ষেত্রে লাইফস্টাইল যেহেতু অনেক চেঞ্জ হয়েছে, মানুষ এখন ঘুমোচ্ছে কম, খাবারের দাবারে প্রসেস ফুড, জাঙ্ক ফুড, নানা ধরনের ফ্রাইড ফুড এগুলো স্থান পেয়েছে, এবং বাতাস দূষিত, পানি পিউরিফাইড না। তো এর ফলে আমাদের অ্যালার্জিক রিয়াকশন থেকে শুরু করে আমাদের টিনেজারদের যেমন আসে, আমরা এজ গ্রুপ যদি বলি, পিম্পলের সমস্যা এবং হেয়ার লস, এটি একটি কমন প্রবলেম। এবং যারা হেয়ার লস নিয়ে আসে তাদের দেখা যায় যে হেয়ার লসের সাথে অনেক নানা ধরনের ইস্যুস থাকে, এবং ওজন বৃদ্ধি, স্থূলতা, এবং ওজন বেড়েছে এবং সেটিকে সঠিক পদ্ধতিতে না কমাতে গিয়ে সেগুলোর কমপ্লিকেশন নিয়ে আসে। মানে ওজন বৃদ্ধির সাথেও ত্বকের একটা সম্পৃক্ততা আছে, মানে ওজন বেড়ে গেলে তাহলে ত্বকের উপর কি ধরনের প্রভাব পড়ে? ওজন বৃদ্ধি আর ত্বকের যে সম্পর্ক সেটি নির্ভর করবে কতটুকু ওজন বৃদ্ধি হলো, কতটুকু সময়ের মধ্যে, এবং কিভাবে, এবং তার কোনো আন্ডারলাইন ডিজিজ আছে কিনা। তো সেক্ষেত্রে বিউটিফিকেশনের ব্যাপারে যদি আসি, ফোল্ড দেখা যায় বিভিন্ন জায়গায়, বডি ফোল্ড, যেমন ডাবল শিন দেখা যায়, আর্মপিট যেটা সেটা পাফ হয়ে যায়, এবং সেলুলাইট ডিপোজিশন হয়, অ্যাবডোমেনের বেলি ফ্যাট, আর্মস ফ্যাট, থাই, এগুলো এক একটা জায়গার শেপ যতটুকু আছে সেটির ডায়ামিটার বেড়ে যায়। আর পিগমেন্টেশনের ক্ষেত্রে যদি আসি, একান্থোসিস নিগ্রিকান্স নামে এক ধরনের ডার্ক পিগমেন্টেশন দেখা দেয় নেকে এবং আন্ডার আর্মে। স্কিন ট্যাগ, এক ধরনের আঁচিল দেখা দেয় নেকে, আন্ডার আর্ম, বডির অন্যান্য জায়গায়। এরপরে আরেকটি হচ্ছে যে যখন ওজন বৃদ্ধি হয় সেটি তো বডির সাথে সামঞ্জস্য রেখে হচ্ছে না, তখন আমাদের যে ডার্মিস লেয়ারের কোলাজেনগুলো ভেঙে যায়, তখন স্ট্রেচ মার্ক দেখা দেয়। স্ট্রেচ মার্কগুলো শুরুতে হয়তো একটু পিঙ্কিশ পার্পল কালার হয়, পরবর্তীতে ফেড হয়ে এটি হোয়াইটিশ, গ্রেইশ, এক একজনের স্কিন কমপ্লেকশন অনুযায়ী এক এক রকম হয়। আর ওজন বৃদ্ধির সাথে ইন্টারনাল কোমরবিডিটিগুলো বেড়ে যায়, এবং ত্বকের কিছু মানে ডিজিজ থাকে যেমন এক্সিমা, সরাইসিস, ইনফ্লামেশন, এগুলো কিন্তু বৃদ্ধি হয়। মানে কোনোভাবেই ওজন বৃদ্ধি আমাদের ত্বক এবং আমাদের এন্টায়ার বডির জন্য অনুকূল না।
আচ্ছা, মানে ত্বক বলতে তো আমরা শুধুমাত্র মুখমণ্ডলের ত্বক বুঝি না, মানে সারা শরীরের ত্বকই এখানে অন্তর্ভুক্ত। তা আপনারা ডার্মাটোলজিস্টরা কি কি বিষয় নিয়ে আসলে কাজ করছেন এই মুহূর্তে? আমরা যদি অ্যাস্থেটিকের বিষয় বলি, সেক্ষেত্রে ওয়েট ম্যানেজমেন্ট নিয়ে যেহেতু আমরা শুরু করেছি, এখানে আমরা ওজন কমানোর জার্নিতে অনেকে ভুল করে চলে যায়। মানে ওয়েট ম্যানেজমেন্ট এটাকে নিয়ন্ত্রণ না ভেবে ভালে ওজন কমানো। আমরা যখন ওয়েট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি তখন দেখি কি আমরা সব কিছুই কারেকশন করতে পারি, কারণ ওজন বৃদ্ধির সাথে সাথে এখন কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নামে এক ধরনের ডিজিজ হচ্ছে। এতে হেয়ার লস হয়, অ্যাকনে হয়ে যায় এবং সেই সাথে অবাঞ্ছিত লোম, Unwanted অ্যাস্থেটিক। hair হ্যাঁ, যেটা। তো এইগুলো যখন আমরা কারেকশন করি, ওজন যখন কারেকশন হয় এবং তার আন্ডারলাইন যে হরমোনাল ইমব্যালেন্সগুলোকে ব্যালেন্স করি, তখন কিন্তু তার এই প্রবলেমগুলো সলভ হয়ে যায়। হ্যাঁ, তবে পার্টিকুলার এই পিম্পল, হেয়ার লস এগুলোর জন্য আমাদেরকে কাজ করতে হয় সেপারেটভাবে। তবে এখন অনেকেই আসে অ্যাস্থেটিক মানে সৌন্দর্য বর্ধনের জন্য। যেমন কোনো ইভেন্ট আছে সামনে, এখন যেমন মানে বিয়ের মৌসুম একটা আমরা wedding বলি, হ্যাঁ season ওয়েডিং যাচ্ছে। সিজন। এই সময় শুধু ব্রাইড এবং গ্রুম না, তাদের পুরো পরিবার আসে গ্রুমিং এর জন্য। এবং এটি শুরু হয় ৩-৪ মাস আগে থেকে, অনেকে যারা একটু বেশি সচেতন ৬ মাস ১ বছর আগে থেকে প্ল্যান করে। তাদের যদি কোনো কনসার্ন থাকে, যেমন একটু মিসম্যাচ স্কিন, আনওয়ান্টেড হেয়ার থাকলে সেটি শুধু ফেসে না বডির ক্ষেত্রেও আমরা রিমুভ করে থাকি। ফেসের একটু ইনস্ট্যান্ট ব্রাইটনেস বাড়াতে চায়, এবং এটি শুধু বিয়ের সিজন না, বিয়ের শেষ হয়ে গেলেও পরবর্তীতেও তারা যেন এই ইউথফুল গ্লোটাকে তারা ধরে রাখতে পারে, সেজন্য আমরা ট্রিটমেন্টগুলো করে থাকি। এরপরেও আমাদের ডিজিজ রিলেটেড থাকে, এখন যেহেতু শীত, আমাদের এক্সেমা, সরাইসিস এ ধরনের পেশেন্টরাও আসেন। তো মানে অ্যাস্থেটিক এবং ক্লিনিক্যাল দুটো নিয়েই কাজ করছেন, এবং বিগত বছরগুলোতে মানুষ কিন্তু এখন অ্যাস্থেটিক যে ব্যাপারটা সেটা নিয়ে অনেকটাই সচেতন হয়েছে। তো অ্যাস্থেটিক ডার্মাটোলজিতে আপনারা এই মুহূর্তে বাংলাদেশে মানে আধুনিক কি কি চিকিৎসা করছেন উন্নত বিশ্বের সাথে যদি বলি যে তাল মিলিয়ে? অ্যাস্থেটিক ডার্মাটোলজি বাংলাদেশে এখন এতটাই অ্যাডভান্সড যে উন্নত বিশ্বের সাথে আমরা এই একটা জায়গায় তাল মেলাতে পেরেছি। অনেক ক্ষেত্রে আমরা পিছিয়ে থাকতে পারি, কিন্তু এ ব্যাপারে আমরা বাংলাদেশে এখন অনেকখানি এগিয়ে এসেছি। তো সেক্ষেত্রে আমাদের যেটি হয় যে অ্যাস্থেটিক ট্রিটমেন্টের জন্য আমাদের যেহেতু ব্রাইটনেস, আজকে আমাদের ত্বকের সুস্থতা এবং উজ্জ্বলতা নিয়ে আমরা কথা বলছি, সেক্ষেত্রে আমাদের আধুনিক কিছু ট্রিটমেন্ট আছে যেগুলো একেবারে ন্যাচারাল এবং সেফ। আমরা যদি নন ইনভ্যাসিভ ট্রিটমেন্টের কথা বলি, নানা ধরনের ফেসিয়াল, কিন্তু এগুলো মেডিকেটেড ফেসিয়াল। ফেসিয়াল শব্দের সাথে আমরা সবাই পরিচিত। এখানে আমরা ডিভাইস রিলেটেড ফেসিয়াল করে থাকি, মাইক্রোডার্মাব্রেশন, হাইড্রা ফেসিয়াল, ডুও ফেসিয়াল, গ্লোকোড ফেসিয়াল। এরপরে আমরা কিছু কেমিক্যাল পিল করে থাকি, এগুলোকে আমরা কেমিক্যাল এক্সফোলিয়েশন বলে থাকি, এবং এগুলো আমরা সিকোয়েন্সিয়াল বলি, সেগমেন্টাল বলি এবং কম্বাইন্ড বলি। সিকোয়েন্সিয়াল হলো যে একটির পরে আরেকটি লেয়ারে লেয়ারে করা, যেমন আমাদের বডির ব্রাইটনেসটাকে আমরা বাড়াতে চাচ্ছি, যেমন হাত বা পা, সেখানে প্রথমে এক ধরনের পিল ব্যবহার করি, পরে আরেক ধরনের পিল ব্যবহার করছি। আর সেগমেন্টাল হচ্ছে আমরা টোটাল বডিতে যদি পিল ব্যবহার করতে চাই, ফেসের জন্য এক ধরনের, নেক আন্ডারআর্মের জন্য এক ধরনের, মানে হ্যান্ড এবং ফিটের জন্য এক ধরনের, আমাদের যে প্রেশার পয়েন্টগুলো কনুই, এলবো, সেগুলোর জন্য আরেকটা স্ট্রং পিল ব্যবহার করে থাকি। আর কম্বাইন্ড পিল হচ্ছে ককটেইল পিল পাওয়া যায়, সেগুলো হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট ব্রাইটনেস, অ্যান্টি এজিং বা পিম্পল, এটি পেশেন্টের কনসার্ন অনুযায়ী করে থাকি। আর আরও আধুনিক ট্রিটমেন্ট যদি আমরা বলি, মেজোথেরাপি এবং এক্সোজোম, এটি কিন্তু একেবারে লেটেস্ট একটি ট্রিটমেন্ট, এক্সোজোম। আচ্ছা, মানে এগুলো আপনারা করছেন। তো আমরা আবার অনেকেই মনে করি যে এই ধরনের চিকিৎসাগুলোর আবার পরবর্তী কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো ধরনের জটিলতা আছে কিনা, তো এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? ট্রিটমেন্টের অপশন কিন্তু অনেক ধরনের আছে, এবং আমরা যখন পেশেন্ট আসে তখন অ্যানালাইসিস করে তার পার্সোনালাইজড এবং কাস্টমাইজ ট্রিটমেন্টই তাকে প্রোভাইড করে থাকি। এক্ষেত্রে পেশেন্টের এক্সপেকটেশন এক ধরনের থাকে, এবং তার এক্সপেকটেশন থাকলেই সব ধরনের ট্রিটমেন্ট, অনেকে এসে বলে যে আমাকে হাইফু করে দেন, আমাকে বোটক্স করে দেন, আমাকে ফিলার করে দেন, কারণ আমরা এই শব্দগুলোর সাথে কিন্তু পরিচিত। এখন ওই ফেসে, এখন 20 বছরের একজন পেশেন্ট এসেছে, তার ফেস কন্ট্রোলিং আছে, স্লিম আছে, মানে ফেসে কোনো রকম প্রবলেম নেই, হয়তো একটু ওপেন পোর আছে, সে যদি এসে বলে আমাকে একটু ফিলার করে দেন, তখন তার চিনটাও কিন্তু অগমেন্টেড, এসে বলে যে আমাকে ভি শেপ করে দেন। এখন ভি শেপ, ইউ শেপ, এক একজনের ফেসের শেপ কিন্তু এক এক রকম, সবার ফেসেই কি এই ভি শেপটা হবে? সেটি হবে না। তখন তার হয়তো কনসার্ন পোর, তখন আমি তাকে কাউন্সেলিং করে তাকে এটি বোঝাই যে তার প্রবলেমটা হচ্ছে ওপেন পোর। এখন এই ওপেন পোরের জন্য হয়তো আমরা মেজোথেরাপি করতে পারি, ব্লু লাইট থেরাপি করতে পারি, পিআরপি করতে পারি। আবার আরেকটি ক্ষেত্রে 25 বছরের একজন এসেছে, তার একটু ডাবল চিন হয়েছে, তো সেক্ষেত্রে আমরা হাইফু দিয়ে সেই ডাবল চিন রিডাকশন করতে পারি। আমরা ফ্যাট কাটার বা ফ্যাট লাইপোলাইটিক ইনজেক্টেবল প্রসিডিউরের মাধ্যমেও সেই ডাবল চিনটাকে অ্যাবলিশ বা কমিয়ে আনতে পারি। এভাবে কিন্তু কনসার্ন অনুযায়ী, তবে স্কিল প্রফেশনালের কাছে যেতে হবে।
আপনার প্রফেশনালকে এক্সপার্ট হতে হবে, অথেন্টিক জায়গায় গিয়ে আপনাকে ট্রিটমেন্টগুলো নিতে হবে। কারণ এই যে আমরা ইনগ্রিডিয়েন্টগুলো ব্যবহার করি, এগুলো টেম্পারেচার মেনটেনেন্স, এগুলো কতখানি অথেন্টিক, এগুলো কতখানি অ্যাপ্রুভড, সব কিছু কিন্তু বিবেচিত হয় একটি অথেন্টিক প্রতিষ্ঠানে। কিন্তু মানুষ কিন্তু এখন মানে মানুষের হাতে কিন্তু অপশনের কোনো অভাব নেই, মানে সব সময় কি মানুষ আসলে অথেন্টিক জায়গায় যেতে পারছে কিনা, বা তারা কি কোনো ধরনের অপচিকিৎসা বা কোনো ভুল প্রসিডিওরের শিকার হচ্ছে কিনা, যেহেতু এখন একটা ভীষণ কমার্শিয়াল একটা ওপেন মার্কেট, মানুষ কিন্তু ছুটছে যেখানেই তারা বিভিন্ন ধরনের চটকদার বিজ্ঞাপন দেখছে সেখানে কিন্তু মানুষ যাচ্ছে। এই যে ভুল ম্যানেজমেন্ট, সেটার কি পরবর্তী কোনো ধরনের জটিলতা নিয়ে পেশেন্টরা আপনাদের কাছে আসে? এগুলো এখন অনেক বেশি পাচ্ছি, কারণ আমাদের কাছে পেশেন্ট এমন আসে যে কোনো একটা জায়গায় গিয়ে নোজ ফিলার করেছে, এবং সেখানে নোজ কিন্তু ভীষণ একটা সেন্সিটিভ মানে জায়গা, সেখান থেকে ভাস্কুলার ফিলার করে সেখানে ইনফেকশন এনে পরবর্তীতে পিগমেন্টেশন, এবং সেক্ষেত্রে আমাদের তাকে আগে ইনফেকশনটাকে কন্ট্রোল করতে হয়েছে। নোজ শেপিংয়ের জন্য সে গিয়েছিল, শেপিং তো না, রিভার্স ইফেক্ট হয়েছে। এবং অনেকে পিগমেন্টেশন দূর করার জন্য কোনো একটা জায়গায় গিয়ে লেজার করছে, বার্ন করছে, পরবর্তীতে এই লেজার বার্নটাকে আমাদের জন্য তার জন্য ইমার্জেন্সি ম্যানেজমেন্ট হিসেবে কাজ করতে হয়েছে, কারণ এই বার্নটা না পরবর্তীতে পার্মানেন্ট হয়ে যায়। তো এ ধরনের পেশেন্ট তো আমরা হরহামেশা পাই, যেহেতু এখন অনেক ধরনের অপশন হয়েছে, আমরা এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ধরনের জায়গার সন্ধান পাচ্ছি। তবে কতখানি অথেন্টিক তারা অবশ্যই, যেহেতু সোশ্যাল মিডিয়া আছে, তারা একটু যাচাই করবে যে যে প্রতিষ্ঠানে যাচ্ছে সেখানকার প্রফেশনাল কতখানি স্কিল, তার টিম মেম্বারদেরকে নিয়ে। কারণ আমাদের দেশে কিন্তু শুধু ডক্টর না, আমাদের যারা সার্ভিস প্রোভাইডার আছে তাদের জন্য ট্রেনিং প্রয়োজন। এবং এখন এটিও হয় যে আমাদের দেশের বাইরে থেকে অভিজ্ঞ ডক্টররা এসে তাদেরকে প্রশিক্ষণ দেন, তারাও বাইরে গিয়ে প্রশিক্ষণ নিয়ে আসেন, এবং আমরা যারা অভিজ্ঞ তারাও কিন্তু আমাদের টিম মেম্বারকে প্রশিক্ষণ দিয়ে থাকি। মানে শেখার কোনো শেষ নেই। আর এত ধরনের অ্যাস্থেটিক এবং অ্যাডভান্স ট্রিটমেন্ট আসছে যে প্রতিদিনই কিছু না কিছু হচ্ছে, প্রতিনিয়তই কোনো না নতুন নতুন হচ্ছে, সংযোজন প্রতি হচ্ছে। বছর হচ্ছে সংযোজন। তো শুধু ডক্টর না, পুরো টিমকেই কিন্তু এক নলেজ থাকতে হবে, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, এটা ভীষণ জরুরি। এবং আচ্ছা। স্টেরিলাইজেশন মানে হাইজিন, এটাকে কতটা মেইনটেইন সেখানে করা। স্টেরিলাইজ করা হচ্ছে, এটা একটা ভীষণ, কারণ ত্বক তো একটা খুবই সেনসিটিভ একটা অংশ, সেখানে কোনো ধরনের যদি ইনফেকশন বা কোনো কিছু হয় সেটার আফটারম্যাথটা নিশ্চয়ই অনেক বেশি খারাপ হয়। তো আপনারা যখন এই যে পেশেন্টকে কাউন্সেলিং করেন, যে তার জন্য হয়তো পার্সোনালাইজডভাবে তার জন্য একটা ট্রিটমেন্ট প্ল্যান করেন, পাশাপাশি নিশ্চয়ই তার লাইফস্টাইল মডিফিকেশনের উপরে আপনারা জোর দেন, কারণ আমাদের জীবনযাত্রা, আমরা কি খাচ্ছি, আমরা কতটুকু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছি, এই বিষয়গুলো নিশ্চয়ই আমাদের ত্বকের উপরে প্রভাব ফেলে। তো আপনারা সাধারণত পেশেন্টদেরকে কি কি অ্যাডভাইস দিয়ে থাকেন? আমাদের হাতের সময় যেহেতু কম, আজকের অনুষ্ঠানে আমি 5টি হ্যাক্স বলবো, বা ট্রিক বা টিক বলতে পারে, যেটি ফলো করলেই আমরা অনেকখানি লাইফস্টাইলকেও কারেকশন করতে পারবো এবং ইউথফুল গ্লো অ্যাচিভ করতে পারবো। নাম্বার 1 হচ্ছে হাইড্রেশন। আমাদেরকে হাইড্রেটেড থাকতে হবে, সেটি পানির মাধ্যমে, পানীয়র মাধ্যমে। পানীয় মানেই হচ্ছে কমার্শিয়াল বেভারেজ বা প্যাকড জুস না। এখানে আমরা ডিটক্স ওয়াটার হার্ব দিয়ে বানাতে পারি, ইনফিউশন ওয়াটার, ডাবের পানি প্রকৃতি থেকে তৈরি। এবং সেলুলার হাইড্রেশন মেনটেন করতে হবে। আমাদের ত্বক এবং চুল কিন্তু সবশেষে ওয়াটার, মানে আমরা যখন ওয়াটার ইনটেক করি মানে পুরো শরীরের অর্গানের ডিমান্ড মিটিয়ে আমাদের ত্বক এবং চুলে যায়, মানে সবার শেষে এসে হাইড্রেটেড হয়। সেজন্য সেলুলার হাইড্রেশনটা মেনটেন করতে হবে। আর যারা টি লাভার, টি পার্সন আমার মতো, তারা ব্ল্যাক টি, গ্রিন টি, টার্মারিক টি, অনেক ধরনের অপশন আছে, এগুলো পান করবে দুধ, চিনি, চা ছাড়া। কারণ এই সুগার কিন্তু আমাদের বডিতে গ্লাইকেশন তৈরি করে, এবং গ্লাইকেশনের মাধ্যমে আমাদের কোলাজেন রেস্ট্রাকশন হয়, এজিং প্রসেস ফাস্ট হয় এবং ডিজেনারেশন হয়। নাম্বার 2 হচ্ছে আমাদের ইট স্কিন হেলদি ডায়েট। মানে আমরা যে খাবারটা খাবো সেটি হতে হবে ন্যাচারাল, মানে ফার্ম ফ্রেশ, নিউট্রিয়েন্ট ডেন্স। যেমন আমরা খুব প্রসেস, জাঙ্ক, ফাস্টফুড এগুলো খাই, এগুলোর পরিবর্তে আমরা ফাইবার রিচ, প্রোটিন, হোল গ্রেইন, কমপ্লেক্স কার্ব, যেমন অনেকেই ভাবে যে কার্ব একেবারে রেস্ট্রিক্টেড, কার্ব রেস্ট্রিক্টেড না, আমরা কমপ্লেক্স কার্বটা গ্রহণ করতে পারি। এবং হেলদি ফ্যাট, ফ্যাট মানে সবসময় খারাপ না, যেমন নাটস, সিডস থেকে, বাদাম থেকে আমরা যে ফ্যাটটা পাই, কিছু পরিমাণ ফ্যাট কিন্তু আমাদের ডেইলি রিকোয়ারমেন্টে জরুরি। নাম্বার 3 হচ্ছে আমাদের রেস্টটাকে প্রায়োরিটাইজ করতে হবে, সেটি ফিজিক্যাল রেস্ট, মেন্টাল রেস্ট এবং সোশ্যাল রেস্ট। আমাদেরকে ঘুমোতে হবে পর্যাপ্ত পরিমাণ, এটাকে আমরা বিউটি স্লিপ বলি, যেন এটি কোয়ালিটি স্লিপ হয়। আর ফিজিক্যাল রেস্ট হচ্ছে আমাদের একটু এক্সারসাইজ করতে হবে, ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে, এটাও কিন্তু রেস্ট। মেন্টাল রেস্ট হচ্ছে যে কাজগুলো আমাদেরকে আনন্দ দেয়, যেমন বই পড়া, গল্প শোনা,
গল্পের বই পড়া বা গান শোনা, পছন্দের মানুষের সাথে কথা বলা, এটা হচ্ছে মেন্টাল মানে রেস্ট। আমাদের স্ট্রেসটাকে যেটা হ্যাঁ। রিডিউস করে। আর সোশ্যাল রেস্ট হচ্ছে নেগেটিভিটি দূর করতে হবে, আমাদের একটা হেলদি বাউন্ডারি সেট করতে হবে। আর নাম্বার 4 এক্সারসাইজ, এর মাধ্যমে আমাদের স্ট্রেসকে ম্যানেজমেন্ট করতে হবে। ইয়োগা, জুম্বা, আমরা ওয়াকিং, জগিং, সুইমিং, যেভাবে আমাদের জন্য সুইটেবল, জিমে যে যেতেই হবে এমন কিছু না। আর নাম্বার 5 সেটা হচ্ছে একটা কনসিস্টেন্ট স্কিন কেয়ার রুটিন আমাদেরকে মেনে চলতে হবে। সেটি হচ্ছে আমি যদি একটু লেভেল আপ আমি করতে চাই। স্কিন কেয়ার রুটিন নিয়ে আপনার কাছে একটু বিস্তারিত জানবো একটি ছোট্ট বিরতির পর, বিরতি থেকে ফিরে আসছি। প্রিয় দর্শক, সুস্থ থাকুন প্রতিদিন অনুষ্ঠানে এই পর্যায়ে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পর আলোচনার পরবর্তী অংশ নিয়ে ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন।
প্রিয় দর্শক, বিরতি শেষে আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24-এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন সুস্থ থাকুন প্রতিদিন অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায় নিয়ে বিস্তারিত কথা বলছি। আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার তৌহিদা রহমান ইরিন, ডার্মাটোলজিস্ট, রেজুভা ওয়েলনেস। প্রিয় দর্শক, আমাদেরকে সরাসরি ফোন করতে চাইলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। বিরতি শেষে আবার আমন্ত্রণ জানাচ্ছি। স্কিন কেয়ার রুটিন নিয়ে কথা হচ্ছিল যে একটা সময় কিন্তু আমরা বুঝতাম যে মুখটা জাস্ট ধুয়ে ফেলা, সাবান দিয়ে ধুয়ে ফেললেই যথেষ্ট, ব্যাস আর কোনো কিছুর প্রয়োজন নেই। তো আসলে কি এটা একটা সঠিক পদ্ধতি, নাকি কোনো ধরনের কোনো রুটিন আমাদের ফলো করা উচিত? আমাদের স্কিন কেয়ার রুটিনটিকে দুভাগে ভাগ করতে পারে। একটি হচ্ছে ডে টাইম এএম স্কিন কেয়ার রুটিন, নাইট টাইম পিএম স্কিন কেয়ার রুটিন। আর আমি শুরুতে বলেছি দিনের বেলা আমরা প্রোটেকশন মোডে থাকি, রাতের বেলা থাকি রিপেয়ার মোডে। এখন এএম রুটিনে আমরা ক্লিন কেয়ার প্রোটেকশন অর্থাৎ একটা ক্লেন্সার ব্যবহার করব, সেটি ত্বকের ধরন অনুযায়ী। মানে পরিবারের সবাই যে একটাই ফেস ক্লেন্সার, একটাই সাবান বা একটা ফেস ওয়াশ ইউজ করবে সেরকম না, কারণ এক একজনের ত্বক এক এক ধরনের, সেই অনুযায়ী তারা ফেস ক্লেন্সারটি ব্যবহার করবে। আর ময়শ্চারাইজারের ক্ষেত্রেও ত্বকের ধরন অনুযায়ী, যাদের স্কিন একটু ড্রাই তারা একটু ক্রিম বেসড, সেরামাইজড বেসড ময়শ্চারাইজার, এবং যাদের স্কিন অয়েলি তারা কিন্তু নন কমেডোজেনিক ওয়াটার বেসড ময়শ্চারাইজার ব্যবহার করতে পারে। ময়শ্চারাইজারে অনেক ধরনের ভ্যারিয়েশন আছে, সেরাম আছে, ক্রিম বেসড আছে বা ফ্লুইড বেসড আছে, তো সেটি ডার্মাটোলজিস্ট টেস্টেড হতে হবে। আর প্রোটেকশনের ক্ষেত্রে সান প্রোটোকল সিস্টেমটি সেটি হচ্ছে সানস্ক্রিন ব্যবহার করা। সানস্ক্রিনের ক্ষেত্রে তিনটি জিনিস দেখবে, যে এখানে যেন SPF 50 থাকে, এটি আমাদের UVB থেকে প্রোটেক্ট করবে, PA+++ থাকে, সেটি আমাদের UVA থেকে প্রোটেক্ট করবে, এবং ভিজিবল লাইট ইনফ্রারেড থেকে প্রোটেক্ট করার জন্য সানস্ক্রিনটির জন্য অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত হয়। এই তিনটি মাস্ট, এবং সানস্ক্রিনও ত্বকের ধরন অনুযায়ী, এবং সবাই সানস্ক্রিনটাকে স্কিপ করতে চায় কারণ অনেকের ক্ষেত্রে সানস্ক্রিন ব্যবহারে বলে বাম্পস হচ্ছে, অক্সিডাইজড হয়ে যায়, তেল চিটচিটে হয়ে যায়, বা ড্রাই স্কিন আরও ড্রাই এবং ফ্লেকি হয়ে যায়। আর যদি লেভেল আপ করতে চায় সেক্ষেত্রে তারা এম রুটিনে একটু মিস্ট বা টোনার ব্যবহার করতে পারে, ফেশিয়াল মাস্ক ব্যবহার করতে পারে, এবং এক্সফোলিয়েশন ব্যবহার করতে পারে। আর নাইট টাইম স্কিন কেয়ার রুটিনে কিন্তু ডাবল ক্লেন্সিং মাস্ট। সেটি হচ্ছে যে আপনি মেকআপ করুন বা ঘরে থাকুন, বাইরে যান, আমরা যখন ঘরে থাকি দেখি না আমাদের একটা টেবিলের উপর কিন্তু ধুলার স্তর পড়ে যায়, তো সেক্ষেত্রে আপনি ইনডোরে থাকলেও রাতের বেলা ডাবল ক্লেন্সিং, প্রথমে একটি কোনো ক্লেন্সার মিল্ক বেসড, অয়েল বেসড, যাদের স্কিন ড্রাই তারা অয়েল বেসড, এবং যাদের স্কিন স্বাভাবিক মিল্ক বেসড, এবং যাদের স্কিন একটু অয়েলি তারা মাইসেলার ওয়াটার ব্যবহার করতে পারেন। তারপরে ফেস ক্লিনজার দিয়ে ফেস ক্লিন করবেন, এরপরে স্লিপিং মাস্ক ব্যবহার করতে পারেন, স্কিন লেয়ারিং করতে পারেন, সাইক্লিং করতে পারেন। সাইক্লিং হচ্ছে নাইট 1 এবং 2-তে আমরা কোনো স্লিপিং মাস্ক ব্যবহার করব, তারপর নাইট 3-4-এ আমরা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট যুক্ত, যেমন কেউ হয়তো বাকুচিওল ব্যবহার করতে পারে, রেটিনল ব্যবহার করতে পারে, বা নিয়াসিনামাইড ব্যবহার করতে পারে। পরবর্তী দিনগুলোতে সে সেরামাইড বা হ্যালোনিক অ্যাসিড যুক্ত ময়শ্চারাইজার ব্যবহার করবে। এটি হচ্ছে সাইকেল, কিন্তু একসাথে লেয়ার না। আর লেয়ারিংয়ের ব্যাপার হচ্ছে যাদের স্কিন খুব ড্রাই, সেরামে যদি তাদের কভার না করে তখন এর উপরে একটা ময়শ্চারাইজার ব্যবহার করতে পারে, বাট নট টু মেনি লেয়ার। এটি হচ্ছে আমাদের নাইট মানে টাইম একটির স্কিন উপর কেয়ার রুটিন। আরেকটি প্রোডাক্ট মানে ব্যবহার করাটাকে আপনারা ডিসকারেজ করছেন? আমরা এনকারেজ করি যদি দরকার হয়, যেমন আচ্ছা। কারো পিম্পল আছে তখন তার সাপোর্টিভ এবং তার কনসার্ন হচ্ছে তার পিম্পলে দেয়ার ট্রিটমেন্টটি, এবং পুরো ফেসের জন্য ময়শ্চারাইজার। এখানে হচ্ছে কনসার্নের জন্য সে পিম্পলের জন্য প্রোডাক্টটি ব্যবহার করবে, এবং পুরো ফেসে সে হচ্ছে তার সাপোর্টিভ ময়শ্চারাইজারটি ব্যবহার করবে। এটি এক ধরনের লেয়ারিং হয়ে গেল, বাট নট টু মেনি লেয়ার। আর লেভেল আপের ক্ষেত্রে ডার্মাটোলজিস্ট দেখিয়ে স্কিনের টাইপ অনুযায়ী এবং কনসার্ন, যেমন পিম্পল, মেস্তা, আনইভেন টোন, এজিং থাকলে সেই অনুযায়ী প্রোডাক্টগুলো তারা ব্যবহার করবে। আচ্ছা, আপনার সাথে আধুনিক চিকিৎসা নিয়ে কথা হচ্ছিল, তখন আপনি বেশ দুটো চিকিৎসার নাম বলে আমি বলতেও পারছি না, বেশ খটমটে একটি নাম, এক্সোসোম সম্ভবত, সেটা নিয়ে একটু বিস্তারিত জানতে চাইছি, যেহেতু আমাদের সামনে দর্শকরা আছেন তারা হয়তো জানতে চাইতে পারেন। এক্সোসোম হচ্ছে এখানে টাইনি ভেসিকল থাকে যেগুলো স্টেম সেল থেকে ডিরাইভড হয়। এখানে প্রচুর পরিমাণে গ্রোথ ফ্যাক্টর থাকে, পেপটাইড থাকে, এনজাইম থাকে ত্বকের কনসার্ন অনুযায়ী। যারা একটু ম্যাচুর স্কিনের জন্য তাদের এক ধরনের ইনগ্রেডিয়েন্ট থাকে, যাদের স্কিন অয়েলি বা যাদের স্কিন আনইভেন তাদের জন্য এক ধরনের ইনগ্রেডিয়েন্ট থাকে। তো এগুলো আমাদের স্কিনে আমরা একটা ডিভাইস, মানে এটাকে ডার্মাপেন বলি, বা মাইক্রোনিডেলের মাধ্যমে মাইক্রো চ্যানেল তৈরি করে আমরা আমাদের স্কিনের মিডল লেয়ারে প্রোভাইড করে থাকি। সেক্ষেত্রে হয় কি, এগুলো রিজেনারেশন পাওয়ার যেহেতু থাকে, আমাদের হিলিং প্রসেসটাকে ফাস্ট করে, রিপেয়ারে হেল্প করে, এবং আমাদের যে ড্যামেজ স্কিন ব্যারিয়ার আছে সেটাকে রিপেয়ার করে, ময়েশ্চার রিটেন করে স্কিনকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে, এবং ফাইন লাইন বা রিঙ্কেল থাকলে এগুলোকে স্মুথ হতে হেল্প করে, স্কিনকে প্লাম্প রাখে, এবং ব্রণের ক্ষত বা দাগ থাকলে সেগুলোকে কমিয়ে আনতে সাহায্য করে। এবং এক্সোসোমের পরে আমরা রেড লাইট থেরাপি দিয়ে থাকি। এতে
একটা সুদিং ইফেক্ট আসে এবং এটা একটা অ্যাডজুভেন্ট থেরাপি, দুটো মিলিয়ে বেশ কম্বাইন্ড একটা ভালো রেসপন্স পাওয়া যায় আমাদের প্রবলেমগুলোর। আচ্ছা, 30 বছর বয়সের পরে তো সাধারণত নারীদেরকে বলা হয় যে নারীরা বুড়িয়ে যায়, এরকম একটা ধারণা আছে যে, এবং আমাদের স্কিনেও কিন্তু খুব দ্রুত তখন ফাইন লাইন পড়তে থাকে, একটা বার্ধক্যের একটা ছাপ আস্তে আস্তে চলে আসতে থাকে। তো 30-এর পরে কি আসলে এই যে এই ধরনের যে থেরাপিগুলো বা যে ট্রিটমেন্টগুলো আপনারা দিচ্ছেন সেগুলো নেওয়া উচিত? 25-এর পর থেকে আমাদের 20 থেকে 25 পর্যন্ত কোলাজেন থাকে পিকে, স্টেম সেল থাকে পিকে, এরপরে কিন্তু ডিক্লাইন করতে থাকে এবং 25 থেকে 30-এ যা 30 থেকে 40-এ এটা স্পিড আপ হয়ে যায়। তো এই ধরনের এক্সোজোম ট্রিটমেন্ট তারা অ্যাভেল করতে পারে এবং এছাড়া পিআরপি, আমরা অ্যান্টিঅক্সিডেন্ট আইভি থেরাপি আছে যেগুলোর মাধ্যমে আমাদের বডির ডিজেনারেশন প্রসেসটাকে স্লো করতে পারি, ডিটক্সিফাই করতে পারি। হরমোনাল ইমব্যালেন্সের ইস্যু থাকে, সেগুলোকে আমরা কন্ট্রোল করে বেশ একটা ইউথফুল গ্লো প্রোভাইড করতে এবং পারি। আমরা কিন্তু এখন গ্লুটাথায়ন নামটার সাথেও পরিচিত, আমরা খুব শুনে থাকি যে গ্লুটাথায়ন থেরাপি, সেটা সম্পর্কে একটু জানতে চাই। গ্লুটাথিয়ন হচ্ছে সুপার অ্যান্টিঅক্সিডেন্ট, যাকে মাস্টার অ্যান্টিঅক্সিডেন্ট বলা হয়। গ্লুটাথিয়ন কিন্তু আমাদের বডিতেই আছে, কিন্তু আমাদের স্ট্রেস, এইজ, আমরা নানান ধরনের মেডিকেশন সেবন করি, আমাদের পরিবেশের যে দূষণ, এগুলোর কারণে এই গ্লুটাথিয়নটা কমতে থাকে। তো আমরা ফুডের মাধ্যমে আমরা এই গ্লুটাথিয়নটাকে বাড়াতে পারি, পর্যাপ্ত ঘুমের মাধ্যমে বাড়াতে পারি এবং এক্সারসাইজের মাধ্যমে। কারণ আমরা যখন এক্সারসাইজ করি আমাদের মাসেল কিন্তু ডোপামিন রিলিজ করে, সেটি গ্লুটাথিয়নকে বাড়িয়ে দেয়। আমরা যখন এক্সারসাইজ করি তখন আমাদের গাট গুড যে ব্যাকটেরিয়া প্রোবায়োটিক, এটি তৈরিতে ব্রেনকে সিগন্যাল পাঠায়। যখন এগুলো তৈরি হয় গ্লুটাথিয়নটাও আপ হয়ে যায়। এর ছাড়াও আমরা গ্লুটাথিয়ন এখন বেশ হাইপড, অনেকে ওরাল গ্লুটাথিয়ন বলে, স্প্রে গ্লুটাথিয়ন, আইভি গ্লুটাথিয়নের কথা বলে। তবে সব থেকে বেস্ট রেজাল্ট হয় যে আইভি, মানে ইন্টারভেনাসের মাধ্যমে আমরা যে মানে গ্লুটাথিয়ন সরাসরি দিই, আমাদের বডিতে সেটা প্রবেশ করে। কারণ ওরাল খেলে অনেক সময় আমাদের গ্যাস্ট্রিক যে আমাদের অ্যাসিডটা থাকে সেটাকে নিউট্রালাইজ করে ফেলতে পারে এবং স্প্রের মাধ্যমে অতটা ইফেক্টিভ হয় না। বাট আমরা যখন ইন্ট্রাভেনাস পদ্ধতিতে গ্লুটাথিয়ন প্রোভাইড করি, এটি আমাদের ব্লাড সিস্টেমে চলে যায়, হরমোন ব্যালেন্স করে, বডির টক্সিনগুলোকে ডিটক্সিফাই করে ফেলে, আমাদের মন ভালো রাখে, ফিল গুড হরমোনগুলোকে রিলিজ করে এবং টিরোসিনাস একটি এনজাইম যেটি আমাদের পিগমেন্টেশন তৈরিতে সাহায্য করে সেটিকে কমিয়ে দেয়। এছাড়া আমাদের মেলানিন প্রোডাকশনকেও এটি কমিয়ে আনে। এর ফলে আমরা একটা ওভারঅল ভালো রেজাল্ট পাই গ্লুটাথিয়নের মাধ্যমে। তবে এটা ডিপেন্ড করবে যে কতটি সেশন কার জন্য, এবং অনেকে ভাবে যে গ্লুটাথিয়ন ব্যবহার করে একেবারে ত্বককে হোয়াইট করা যাবে। এসে পেশেন্টরা বলে যে আমাকে 4-5 শেড কমিয়ে দেন, মানে আমার এখন যে শেড আছে এর থেকে 3 শেড আমাকে লাইট করে দেন। কিন্তু গ্লুটাথিয়নের মধ্যে স্কিন লাইটেনিং ইফেক্ট আছে। আমরা সবসময় বলি যে হাতের এই জায়গাটা যদি তোমার এই ধরনের আমরা একটা রং বা টেক্সচার তোমাকে আমরা প্রোভাইড করতে পারবো, কিন্তু তোমার স্কিন যদি টাইপ 3 হয় বা টাইপ 4 হয়, আমি সেখান থেকে কিন্তু টাইপ 1-এ মানে ইউরোপিয়ানদের মতো তোমাকে স্কিন প্রোভাইড করতে পারবো না। আর অনেকেই এটুই জিজ্ঞাসা করে যে গ্লুটাথিয়ন ট্রিটমেন্টটি পার্মানেন্ট কিনা। এটির তো কিছু সেশন আছে, কিন্তু সেশন শেষ হয়ে যাওয়ার পরে আপনি যদি স্কিন কেয়ার রুটিন, যেটা শুরুতে বলেছিলাম যে ডে টাইম নাইট টাইম, সেগুলো যদি না মেনে চলেন, আপনার লাইফস্টাইলটাকে ঠিকমতো মেনটেন না করেন, তাহলে কিন্তু আবার আগের মতো ফিরে আসতে পারে। কোনো কিছুর প্রমিস নেই। মানে যে কোনো কিছু আসলে একটা মেনটেন করার ব্যাপার আছে। যে কোনো, আমরা কিন্তু যে কোনো রোগের ক্ষেত্রেও দেখতে পাই যে মেডিকেশনটা একটা নির্দিষ্ট সময় ধরে চালিয়ে যেতে হয়। সে স্কিনের ব্যাপারটাও তাই, যে যত্নটা রেগুলারলি করতে হবে। আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, যে আমি জানতে চাই যে আমাদের সাধারণ যে দর্শকরা আছেন তাদের জন্য কিছু কি বলবেন কিনা, আর মানে একদম প্রাকৃতিক উপায়ে যদি কেউ স্কিনটাকে ভালো রাখতে চায় বা স্কিনের একটু কেয়ার করতে চায়, তারা কিভাবে করবেন? আমরা যেহেতু প্রকৃতি থেকে এসেছি, রেসপেক্ট নেচার, নেচার উইল রেসপেক্ট ইউ। এই প্রকৃতির বাতাস, এই বাতাসকে বিশুদ্ধ বাতাসের সংস্পর্শে থাকতে হবে। আমাদের পানি, আমাদেরকে হাইড্রেটেড থাকতে হবে, বিশুদ্ধ পানি পান করতে হবে, পলিউশন থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে এবং প্রকৃতিকে দূষিত করা যাবে না, কারণ প্রকৃতিকে দূষণ করলে আপনি কিন্তু প্রভাবিত হবেন। পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে, প্রাকৃতিক খাবার খেতে হবে, আর একটা কনসিস্টেন্ট স্কিন কেয়ার রুটিন মেনটেন করবেন, যেটি হচ্ছে মিনিমাল। সুস্থ থাকুন প্রতিদিন। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন, এবং আশা করছি যে আমাদের দর্শকরা আজকে উপকৃত হয়েছেন আপনার এই মূল্যবান পরামর্শের মাধ্যমে। আমরা অনেক সুন্দর একটি সময় উপভোগ করলাম, আশা করছি দর্শকরা আমাদের সাথে এনজয় করেছেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, সুস্থ থাকুন প্রতিদিন অনুষ্ঠানে আজকের পর্বে ত্বকের যত্ন নিয়ে কথা বলছিলাম। আমাদের আজকের বিশেষজ্ঞ অতিথি আপনাদেরকে অনেকগুলো পরামর্শ দিয়েছেন, আশা করছি উপকৃত হয়েছেন। আপনাদের সাথে দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।